আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর শিকদার আনিসুর রহমান। উনি চেয়ারম্যান নতুন বাংলাদেশ পার্টি। আনিসুর রহমান সাহেব, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো বাংলাদেশে তো এখন অনেকগুলো নতুন দল হয়েছে। এখন এই যে নতুন বাংলাদেশ পার্টি, এটা আপনারা কবে থেকে শুরু করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাংলাদেশ পার্টি নামটা খুবই নতুন মনে হচ্ছে, যে নতুন বাংলাদেশ পার্টি। অবশ্যই নতুন, আমরা নিবন্ধনের প্রক্রিয়ায় আছি। তবে এই যেহেতু আমি এটার স্বপ্নদোষটাই বলতে পারেন, আই এম দ্য প্ল্যানার। সো আমি এটা 2013-14 সালে আমি এটা নিয়ে কাজ শুরু করি, গঠনতন্ত্র নিয়ে। তখন আমি চাকরিতে, তো জাতিসংঘ মিশনে ছিলাম, হাতে অবসর ছিল। তো এটা গঠনতন্ত্রটা বাংলাদেশের সব দলের গঠনতন্ত্র মোটামুটি স্টাডি করেছি, এবং ইন্টারন্যাশনাল যে সকল জায়গায় ভালো গণতন্ত্র বিরাজ করে ওনাদের এগুলো দেখেছি আমি। তো লং স্টাডির ফলে আমি একটা কাঠামো তৈরি করি, একটা আদর্শিক দল যেটা বাংলাদেশের জন্য সুইটেবল হতে পারে। আই এম ফ্রম এ পলিটিক্যাল ফ্যামিলি, সো আই হ্যাড দ্য নেক ফর পলিটিক্স অলওয়েজ। তো আমি এটা নিজের ইচ্ছায় করি, করে এটা রেখে দিই। ইভেন এই নতুন বাংলাদেশ পার্টি, এই নামটিও 2014 সালে নির্বাচন করা। আরো একটি নাম ছিল, দুইটি নাম পরবর্তীতে আমরা এটা ফাইনাল করেছি। সো ব্যাক টু 2013-14 যদিও প্ল্যানিং স্টেজ শুরু হয়, বাট কার্যকরী হয় হলো এরপরে আমাকে তো মাঠের প্রশিক্ষণ দিতে হবে। রাজনীতি তো মুখে মুখে হবে না। পরে আমি এটার কিভাবে সাংগঠনিক কার্যকলাপ করতে হয়, রাজনীতিতে কিভাবে মাঠে কাজ করতে হয়, এগুলো শিখেছি আমি কর্মী হিসাবে একজন, বিভিন্ন স্কোপে। পরবর্তীতে আমি নির্বাচনে মুখী হই, এবং ঢাকা 17 আসন, যেটা গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসানটেক, ওখান থেকে 2023 সালের জুলাই মাসে আমি উপনির্বাচন করি। নায়ক ফারুক সাহেব ছিলেন, উনি ওনার মৃত্যুতে আসনটি শূন্য হয়, এবং সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো পরবর্তীতে দেখলাম যে ঠিক আছে, এখন মোটামুটি একটা প্রশিক্ষণ পেয়েছি। তখন আবার সেই পুরাতন নথিপত্র বের করে আরো বাস্তব প্রশিক্ষণের আলোকে আমি এগুলো নিয়ে আরো রিসার্চ করি, এবং একটি গঠনতন্ত্র তৈরি করি। আমি বলি অনেক সময় যে ইটস এ ভেরি মডার্ন কনস্টিটিউশন, এবং আমার মনে হয় নেক্সট 50 ইয়ার্স এটা মডার্ন থাকবে। আমি বলি, আমি জানি না কতটুকু শুদ্ধ, বাট আপনাদের মতো যারা বিচক্ষণ আছেন বা গঠনতন্ত্র নিয়ে যারা কাজ করেন দেশে, হয়তো সবাই বিচার বিশ্লেষণ করলে এটা বুঝতে পারবে যে সত্যিকার অর্থে ইট ইজ মডার্ন। না, আপনাদের দলের মানে মূল স্লোগানটা কি? আমাদের আসলে হলো সততা, দেশপ্রেম এবং ঐক্য। এটা একটা স্লোগান বলতে পারেন। সততা মানে আসলে আমরা এমন ভাবে অসততার মধ্যে নিমজ্জিত যে এটা অনেক সময় বলতেও খারাপ লাগে, যে সততা মানে সততা শুড বি একটা নর্মাল একটা সিস্টেম, যে মানুষ সৎভাবে চলবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আসলে এটা সততা ফলো করবো, এটা বলতেও লজ্জা লাগে। কারণ মানে পিপল ডোন্ট ট্রাস্ট, সিম্পল। আর দেশপ্রেম, ভাই আমার ভিতরে দেশপ্রেম একটু বেশি। আমাদের যারা আছি আমরা দেশকে ভালোবাসি সত্যিকার অর্থে। আর ঐক্য ছাড়া তো কোনো দেশের বা পলিটিক্স বা উন্নতি সম্ভব না। আর স্লোগান যদি বলেন, সেটা হলো আমাদের উন্নত বাংলাদেশের অঙ্গীকার। এটা নিয়ে একটা কথা বলতে চাই। উন্নত বাংলাদেশের অঙ্গীকার। উন্নত মানে একটা দেশ উন্নত তখনই হবে যখন তার নিচের অনেকগুলো প্যারামিটার সোজা হয়ে যাবে। লাইক অনৈক্য দূর হবে, লাইক আপনার চুরিধারি যেটা আছে, লাইক দুর্নীতি দূর হবে, লাইক আপনার মনে করেন যে সকল মিসম্যানেজমেন্ট আছে। মানে আপনি হয়তো জানেন বা বুঝেন যে আমাদের দেশটা কিন্তু দুইটা দিকে সিরিয়াসলি সাফারার। ওয়ান ইজ লিডারশিপ, and second is management. আর ম্যানেজমেন্ট ক্রাইসিসটা কিন্তু লিডারশিপ ক্রাইসিস থেকেই সৃষ্ট। সো এই সকল প্যারামিটার গুলো ঠিক হলেই কেবল একটি রাষ্ট্র উন্নত হতে পারবে। তো আমরা এই জন্য নিচের কথাগুলো না বলে আমরা স্ট্রেট উই ওয়েন্ট টু উন্নত বাংলাদেশের অঙ্গীকার। মানে আমরা এগুলো সব ঠিক করব, এন্ড দেশকে উন্নত করব ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার নেক্সট জেনারেশন। দ্যাটস দ্য স্লোগান আর কি আমাদের। না, সেটা ঠিক আছে। এখন যদি ধরেন আমরা
2000 রক্তের বিনিময়ে, 30,000 আহতর বিনিময়ে আমরা একটা নতুন সরকার তৈরি করেছি, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যাকে আমরা বসিয়েছি, যে পুরো বাংলাদেশের মানুষের তার প্রতি মানে প্রচন্ড একটা আস্থা ছিল, এবং আমরা সকলেই তাকে মানে মানে সমর্থন দিয়েছি, যেন আমাদের দেশটা গত 16-17 বছরে যে অবস্থায় ছিল সেখান থেকে সে আমাদেরকে টেনে তুলবে। উনি আসলেন, উনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করলেন। তো সেই উপদেষ্টা পরিষদ তৈরি করার পর উনি বললেন সংস্কারের কথা। উনি 17টা সংস্কার কমিশনও গঠন করলেন। কিন্তু উনি একটা কথা বোধহয় জানতেন না বা ভুলে গেছেন বলতে, সেটা হলো যে বাংলাদেশের মানুষ আমরা নিজেরাই তো সংস্কার, নিজেদের সংস্কারই তো আমরা করি না। যারা নিজেদের সংস্কার না করে তারা দেশের সংস্কার করবে কি করে? ওই যে আপনার যে কথাটা, সততা। আর আমি বলি যে ভাষাটা, সেটা হলো যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম যে কাজ, সেটা হলো মানুষ হওয়া। আমার বাবা বলেছে, তার বাবা বলেছে, আমি আমার সন্তানকে বলি, আমরা সবাই কিন্তু বলি যে মানুষ হও, ভালো মানুষ হও। তা আমাদের সোসাইটিতে তো এখন ধরেন এই ফ্যামিলি এডুকেশনটা চলেই গেছে, স্কুলিংটাও হওয়া। তো এই যে আপনাদের যে অঙ্গীকার, এই যে মানুষকে সততার পথে এবং বাংলাদেশকে নতুন অঙ্গীকারে আপনারা আবদ্ধ করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কার্যক্রমগুলো আপনারা কিভাবে পরিচালনা করছেন? ধন্যবাদ। আসলে হয়েছে কি, আমরা নিজেকে নিয়ে কথা বলার আগে অন্যকে নিয়ে কথা বলতে বেশি ভালোবাসি। এটা আমাদের একটা জাতিগত সমস্যা। ছাত্র জনতার আন্দোলনের আগে দেশের 16 বছর কেমন ছিল এটা আমরা জানি, মানুষও জানে। আমরা কিন্তু মানে আর পারছিলাম না আসলে। আর দেশের সার্বভৌমত্ব বলতে তো একটা কথা আছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার জন্যই তো মানুষ জীবন দেয়, বেঁচে থাকে। ওইটা যখন একটা ঝুঁকিতে পড়ে যায় তখন কিন্তু আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ না পারতে যা চেষ্টা তাই করে। এমনি ভাবে একটি ছাত্র আন্দোলনকে ভিত্তি করে, কোটা আন্দোলনকে ভিত্তি করেই কিন্তু এই আন্দোলনটি গঠিত হয়েছিল। এবং আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমার একটা বইও আছে, এই যে রক্ত ঝরানো বৈষম্য। সো এই বইটা আমার গত বছর 21শে ফেব্রুয়ারিতে বের হয়েছে বইমেলায়, আরো কয়েকটা বের হয়েছে, বাট ইট ইজ ডাইরেক্টলি উইথ দ্য ছাত্র আন্দোলন। তো এখন ওই প্রেক্ষাপটে যা সঠিক ছিল তাই কিন্তু হয়েছে। এবং মানুষকে তখন শান্ত করা, ওরকম একটা আন্দোলনমুখী মানুষকে শান্ত করা, এবং সেই জন্য ডক্টর ইউনূস মহোদয়ের যে ফেস ভ্যালু, দ্যাট ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড ওই সময়। এবং উনি এসেছেন, উনি দেশকে শান্ত করেছেন, দেশের অর্থনীতিকে কিন্তু উনি খুবই স্টেবল করার চেষ্টা করেছেন। হ্যাঁ, লিমিটেশন তো মানুষের থাকবেই, পলিটিক্যাল লিমিটেশন থাকতে পারে, এটা সেটা অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, যাদেরকে উপদেষ্টা নিয়েছেন ওনাদেরও লিমিটেশন থাকতে পারে, বাট ওনারা মোটা দাগে সৎ, এবং মোটা দাগে বাংলাদেশকে ভালোই চেয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখেছি, ব্যর্থতার জায়গাও আছে। সেগুলো হয়তো কুইকলি কিছু কিছু ডিসিশন যদি খুব ড্রাস্টিক ওয়েতে নিত, হয়তো আরো বেটার হতো। হ্যাঁ, আরো যদি এই টিমটাকে বড় করতো আরো বেটার হতো। এই সংস্কারের 17টা গ্রুপকে যদি আরো বড় করে দিত, তাদেরকে যদি রেগুলার ইন্টারভেলে পাবলিকের সাথে কানেক্ট করে দিতে পারতো, পাবলিকও জানতে পারতো। অপিনিয়ন তো আছে, কিন্তু একটা জিনিস কিন্তু বাস্তব, সেটা হলো ওই 5 তারিখের পরে আপনি যদি তড়িঘড়ি করে একটি নির্বাচন দিতেন, বাংলাদেশে তো বাস্তব যে বড় দুইটি রাজনৈতিক দল, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো বিএনপি। তো এই দুইটির বাইরে বাকি সবাই তো ওইরকম করে মাঠ গুছানো নেই, ভোট ব্যাংক নেই। আর তখন একটি দল অনুপস্থিত মাঠে, তো নির্বাচন হলে আরেকটি দল আসবে, এটা তাদের সৌভাগ্য, ঠিক আছে, বাট আসবে। তো আসলে আপনি মনে করেন পরবর্তী আরেকটা নির্বাচন হলে এই 5 বছরের মধ্যে কি অন্য কোনো দল আবার সংগঠিত হয়ে ওনাদেরকে বিট করতে পারবে? বা তার পরবর্তী 5 বছরে কি অন্য কোনো দল সংগঠিত বিট করতে পারবে? মানে আমার তো মনে হয় না। তো আলটিমেটলি আপনি আবার তখন বিএনপি কে বলবেন তারা পরপর 3বার 4বার ক্ষমতায় থেকেছে, তারা স্বৈরাচার হয়েছে। তো এই স্বৈরাচারের গল্প আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা, এইটা তো একটা মানে আর কত সম্ভব, একটা জাতি আর কত নিবে?
So that is the reason একটা buffer government was very much needed, and Dr. Yunus was the right choice for it. উনি যা পেরেছেন করেছেন, এটা আমি আলহামদুলিল্লাহ বলবো। আর দ্বিতীয়ত হলো, এই টাইমটা কিন্তু অন্যান্য দলগুলো নিয়েছে, জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, আমরা নিচ্ছি, হ্যাঁ সবাই নিচ্ছে, যে কিছু কিছু লেভেলে যদি একটু গোছানো যায়, হ্যাঁ একটু কম্পিটিটিভ ওয়েতে নিজেদেরকে তৈরি করা যায়, যাতে কিছুটা স্টেট ই করে একটা ব্যালেন্স অফ পাওয়ার, কনস্টিটিউশনাল ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করা যায়, সংসদে একটা অংশীদারিত্ব আনা যায়, হ্যাঁ যেটা থেকে হয়তো পরবর্তীতে আরো বাড়া যাবে। আহ, আমি এটার ভিতরে খারাপ কিছু দেখি না। আমাকে যদি একজন নিউট্রাল বাঙালি হিসেবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আসলে কিন্তু কারেকশন হ্যাজ টু কাম ফ্রম দ্য টপ। নিচে থেকে হলে ওটা রেভুলেশন হয়ে যায়, আর উপর থেকে হলে কারেকশন হয়। সরকার যদি চায় যে দুর্নীতি হবে না, সরকার যদি চায় যে এই ম্যানেজমেন্ট গুলো ঠিকভাবে চলবে, সরকার যদি চায়, এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব, নিজেরা যদি ঠিক থাকে। তো এখন যে চেষ্টা হয়েছে, পরবর্তী সরকার আসলে হয়তো আরো হবে। তবে কিছু কিছু জিনিস আমার মনে হয় শেষ করা ভালো, লাইক বিচারটা শেষ করা খুবই জরুরি, কারণ যে জঘন্য গণহত্যা হয়েছে, এটার একটা বিচার হওয়া উচিত। তারপরে লন্ডারিং হয়েছে, কিন্তু বিচার, তো আমার মনে হয় যে যা হয়েছে সোফার ভালোই হয়েছে। তো এখন এইটা কি ম্যাচিউর টাইম কিনা ফর দ্য ইলেকশন, আর সব পার্টিগুলা কি মানে এটার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা, এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু রয়েই যায়। না, এখন আপনি যে কথাগুলো বললেন, আপনি গভর্নমেন্টকে পুরো কৃতিত্ব দিলেন, গভর্নমেন্ট যা করেছে সব ঠিক আছে। তো আপনি যেহেতু গভর্নমেন্টের যে সমস্ত আচরণ যা আছে সবগুলোকে পজিটিভ ওয়েতে দেখেছেন, সেই জন্য আর গভর্নমেন্ট নিয়ে আপনার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, বললাম না আর কি। কারণ আপনি একজন আশাবাদী মানুষ, আপনি তাদের কাছে ভালো দেখেছেন, সে বিষয়ে আমরা আর কথা বলছি না। তা আমার প্রশ্ন হলো, আপনি দল গোছানোর একটা কথা বললেন। বাংলাদেশে বাম রাজনীতি সংগঠনগুলো কিন্তু অনেক বছর ধরে আছে, সেই স্বাধীনতা পূর্ববর্তী থেকে শুরু করে স্বাধীনতার পর থেকে। এবং বামেরা যে কথা বলে, তাদের কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। তাহলে বামরা কেন এত বছরেও দলকে গোছাতে পারলো না? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি যে নতুন দলটা করলেন, সেই দলটা আপনি 14 সালে থেকে শুরু করেছেন, না 17 সাল থেকে। তো আপনাদের কার্য পরিধি বা পুরো অল ওভার বাংলাদেশ আপনাদের কেমন, মানে লোকজনের, মানে আপনাদের দলের প্রতি আস্থা কিরকম? থ্যাংক ইউ। বাম রাজনীতি নিয়ে আমি কথা বলবো না অতটা, কারণ আমি আসলে অন্যদেরকে নিয়ে কথা কম বলি। আহ, বাম, আচ্ছা, তো বামদের যে লাস্ট পিকচার আমরা দেখলাম, ওনারা তো আর বামে ছিলেন না। ওনারা যাদের কারণে বাম হয়েছিলেন, ওনারা কিন্তু তাদের সাথেই ছিলেন, লেজুর বিক্রি করেছিলেন, অংশগ্রহণমূলক ভাবে ছিলেন, সুবিধা নিয়েছেন, ওনারা তো দল গঠনের দিকে তাকাননি। সুতরাং ওনাদের অবস্থান আহ, দৃঢ় হবেই না কখনো, এটাই স্বাভাবিক, আহ, আমার যেটা মনে হয়। আর আমাদের এনডিপির আমি বলেছি যে সূত্রপাতটা কখন হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা মাঠে ইমার্জ করেছি কিন্তু 2024-এ। ও, 2024-এ? আচ্ছা। জি, 2024-এর 23 এপ্রিলে আমরা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনে, এবং আমাদের কমিটিগুলো সাবমিট করেছি জুনে 22 তারিখে, এবং সাবসিকুয়েন্টলি যে 12টা দল, 143টার মধ্যে 22টা দল নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদেরটাও ফার্স্ট সিলেকশনে আছি আমরা, বিকজ আমরা বলেছি বারংবার যে আমরা অত্যন্ত চমৎকার ভাবে সাবমিট করেছি, এবং প্রতিটা কাজ নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেরা মাঠে গিয়ে করেছি। সো দ্যাট ওয়াজ এ গুড সাবমিশন। আমি জানি না, বাকিটা হয়তো আল্লাহ দেখবেন। যদি হয়ে যায় তাহলে আমরা নিবন্ধিত হতে পারবো, আশা করি। তো নিবন্ধিত হলে এখন একটা জিনিস দেখেন, যে দেয়ার ইজ অ্যাগেন এ ডিলেমা। আমি এখন কাজ করব, এখন কাজ করতে গিয়ে আমি দেখছি যে অনেকেই একটু স্লো মুভিং টাইপ। কেন স্লো মুভিং? জানিস ভাই, আগে নিবন্ধনের চিঠিটা আসুক, তারপরে। তো এখন নিবন্ধনের চিঠিটা মনে করেন 1 মাস পরে যদি আসলো, কিন্তু আই এম লুজিং 1 মান্থ টাইম ফ্রম দ্য ইলেকশন টাইম। হ্যাঁ, এটা আমি বুঝছি, অ্যাজ এ চেয়ারম্যান আই এম ফিলিং ব্যাড,
যে আমি 1 মাস স্লো মুভ করে কিন্তু আমি আরো জনগণের কাছে যেতে পারছি না, আরো মানুষকে কনভিন্স করার দিকে চেষ্টা করতে পারছি না। আর নিবন্ধনের চিঠিটা আসলে হয়তো থাকলে হয়তো। তো আমাদের জন্য কিন্তু পিকচারটা ভিন্ন। আমরা যেহেতু নতুন নিবন্ধনের মধ্যে আছি, আমাদের সমর্থন পজিটিভনেস যেহেতু আছে, আমরা মনে করি দিনকে দিন বাড়বে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আই এম ভেরি মাচ অপটিমিস্টিক রিগার্ডিং দ্যাট। আর বামদের ব্যাপারে তো বললাম যে ওনারা রাষ্ট্রের রাজনীতি করেননি, ওনারা ক্ষমতার রাজনীতি করেছেন, ক্ষমতার শেয়ার নিয়েছেন। না, আমাদের দেশে তো আসলে পাওয়ার পলিটিক্সই হয়, সবাই ক্ষমতার পলিটিক্সই করেন। মানে এখন আপনারা আপনারা কি ক্ষমতার পলিটিক্স করছেন না? আপনারা কি মানে দেশকে পরিবর্তন পরিবর্তন যাই করবেন না কেন, ক্ষমতা ছাড়া কি সেটা সম্ভব? সেটা তো সম্ভব না। এখানে একটা মজার জিনিস আছে, সরি আপনাকে থামিয়ে বলছি। মজার জিনিসটা হলো আমরা যে স্লোগানই কিন্তু আমরা সেবামূলক রাজনীতি দল। দেখুন, সেবামূলক কেন বলছি আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। আপনি আমাকে বলেন যে একটা দেশে একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কেন? Why a political party is needed in a country? কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে যখন জনগণ চাইবে ওই রাজনৈতিক দলটা যাতে সরকার গঠন করে জনগণকে একটি সুশাসন উপহার দিতে পারে, একটি ফ্যান্টাস্টিক সার্ভিস দিতে পারে। তো এই সুশাসন সার্ভিস, ইট ইজ ইনবিল্ড ইন এ পলিটিক্যাল পার্টি। এখন দেখেন, মানে সেই সুশাসনটা দেবে কোথায় গিয়ে? সরকারি দিয়ে। সরকারে কি আছে? প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, একটা মন্ত্রণালয় আছে, 50-52টা অনেক প্রতিষ্ঠান আছে। আমাদের দেশের কোন পলিটিক্যাল পার্টি আছে যার সংগঠনের সাথে এই সরকারের সংগঠনের কোনো ধরনের মিল আছে? নাই। বাট দ্যাট ওয়াজ ভেরি মাচ নিডেড। আপনি 9-10 করবেন মেট্রিকের সিলেবাস অনুযায়ী, আপনি রাজনীতি করবেন সরকারের সিলেবাস অনুযায়ী। দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু আমাদের কোনো একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এটা নাই, যে কারণে তারা ইলেক্টেড হলে অর্থমন্ত্রী খুঁজে পায় না, স্বাস্থ্যমন্ত্রী পায় না একজন যে স্বাস্থ্যের সাথে কোনো যোগাযোগ নাই, শিক্ষামন্ত্রী খুঁজে। সব প্রবলেম। আমরা করেছি কি, আমাদের দলের ভিতরে 26টি আমরা ছায়া মন্ত্রণালয় দেখেছি, নাম হলো সম্পাদকীয় পর্ষদ। এই 26টি ডিপার্টমেন্ট প্রতিটিতে 91% ইন 4 র্যাঙ্কস। তারা কিন্তু ক্ষমতার বাইরে থেকে পাবলিকের সার্ভিস দিবে। লাইক সে ফর এক্সাম্পল ল, আমাদের দেশে একটা ল রিলেটেড ইস্যু হলে তারা ওখানে যাবে, দে উইল হেল্প পিপল। আমাদের নারী ও শিশু, তারা মেয়েদের ক্রাইসিসে যাবে। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, হ্যাঁ, রেমিটেন্স ইজ এ বিগ সাবজেক্ট। আমাদের দেশে কোনো সোনার খনি নাই। আমাদের যে লেবাররা যাচ্ছে বিদেশে কাজ করে, ডলার পাঠায়, ওরাই আমাদের সোনার খনি। সো ওদের জন্য কাজ করতে হবে। সো এই ধরনের কাজগুলো 26টা ডিপার্টমেন্ট উইল ওয়ার্ক ডাইরেক্টলি, সরাসরি জনগণের কল্যাণে কাজ করবে, ক্ষমতায় না গিয়ে। সো বলছি আমরা সেবামূলক দল। তো সেবামূলক দল হিসাবে যখন কাজ করব জনগণের কাছে গিয়ে, জনগণ যখন দেখবে যে না এই লোকগুলো ভালো, দে উইল চুজ আস। এটি স্বাভাবিক। তা আমরা কিন্তু ক্ষমতার রাজনীতি করছি পরে, আগে করছি জনগণের রাজনীতি। বাট এখানে সমস্যাটা কোথায় জানেন? যে কোনো একটি রাজনৈতিক দল তার পাশে একটি বিরাট একটা ক্যাডার বাহিনী তৈরি করে, সকল সমর্থক। এই সমর্থক গোষ্ঠীটা কি করে? তাদেরকে বিভিন্নভাবে শক্তি দেয়, পাওয়ার দেয়, হ্যাঁ, তাদেরকে মানে মাসেল প্রোভাইড করে, টাকা প্রোভাইড করে, বিশাল 10,000 20,000 লোকের মিটিং প্রোভাইড করে। ভালো কথা। পক্ষান্তরে ওই রাজনৈতিক দল থেকে তারা কি নেয় জানেন? যখন দলটি ক্ষমতায় যায় তখন তারা টেন্ডারবাজি, সব রাস্তাঘাট তারা করবে, সব ঘাট করবে, ড্রেজিং করবে, হ্যাঁ, টেন্ডারবাজি করে, বাজারে সিন্ডিকেট বাজি করে, তারপরে আর লুটতরাজ চাঁদাবাজি তো বাদই দিলাম। এর ফলে কি হয়? এই টেন্ডার গুলার রাস্তা হয় না, এই ড্রেজিং এ একটুও মাটি খনন হয় না, জনগণের রাস্তায় কাবি খাট টাকা যায় না, কাজ হয় না। আলটিমেটলি এই রাজনৈতিক দলগুলোর পাশে যে লোকগুলো বিচরণ করে, তারা দলকে সমর্থন দেয় ক্ষমতায় যাওয়ার জন্য, আর পক্ষান্তরে তারা নিয়ে নেয় জনগণের টাকা লুট করে। দিস ইজ ভেরি ভেরি ব্যাড। আমি আপনাকে বলেছি। এবং দল এত অসহায় যে এই লোকগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বলে যে এই লোকগুলো না খাওয়াই রাখলে তারা আমার দল করবে কেন? ভেরি ব্যাড এক্সাম্পল। আপনি দেখেন কত পুয়ার থিঙ্কিং। আপনি ছোট ছোট চিন্তাগুলো চিন্তা করতে হবে। আমি রাজনৈতিক দল হিসেবে চিন্তা করলাম যে আমার ক্যাডার বাহিনীকে যদি আমি না পালি, শক্তি যেটাকে বলেন, না পারলে ওরা আমার দল করবে না। আর ওরা আমার দল না করলে আমি ক্ষমতায় যেতে পারবো না। আর ওরা দল করলে ওরা কি করবে? দেশের মানুষের টাকাটা লুট করে নিয়ে যাবে। তা দেশের মানুষ কি পেল?
পেলো ওই গর্তওয়ালা রাস্তা, যেখানে রিক্সা পড়বে, যেখানে হাত পা ভাঙবে তাদের। ড্রেনে পড়ে মানুষ মারা যায়, মহিলা মারা যায়, আপনি জানেন, এই টঙ্গীতে কয়েকদিন আগে হয়েছে। আপনি দেখেন ভোলায় কাবিখার টাকা একটা মাদ্রাসার মাঠের জন্য বরাদ্দ হয়েছে, ওই মাদ্রাসায় কোনো মাঠ নাই, স্কুল কলেজের সামনে রাস্তা হয় নাই, কিচ্ছু হয় নাই, লোকজন চাঁদা তুলে রাস্তায় বালি ফেলতেছে। দিস আর দ্য ফ্যাক্টস। সিন্ডিকেট করতেছে। আমাদের মন্ত্রী সাহেব চাতালের ব্যবসা করে, ওই চাতালের ব্যবসা করে তারা বাজারে চালের মূল্য কন্ট্রোল করে, এবং দেয়ার ভাই আমরা চাল কিনি, আপনি আমি চাল কিনি 10 টাকা কেজি বেশিতে, গরিব মানুষ সবজি কিনতে পারে না। দিস পুয়ার থিঙ্কিং অফ দ্য পলিটিশিয়ানস। পলিটিশিয়ানদেরকে মনে করতে হবে যে আমরা আগে জনগণের কাছে যাই, জনগণের ভালোবাসা নেই, ক্ষমতা আসলে আসলাম, না আসলে না আসলাম। এখন বলেন ক্ষমতা, ক্ষমতাটা মৌচাকের মতো, মধুবর্তী মৌচাক। এত মধু কেন থাকবে এই মৌচাকে? মানে টাকা, ক্ষমতা থেকে টাকা কেন আহরণ করার এত লোভ থাকবে পলিটিশিয়ানদের? ক্ষমতায় গেলেই কেন বড়লোক হবে, দেশে বিদেশে গাড়ি থাকবে, এত কি প্রয়োজন? তার মানে ক্ষমতা থেকে টাকাকে আলাদা করতে হবে, সরকারের থেকে, রাজনীতি থেকে টাকাকে আলাদা করতে হবে। আপনার ইলেকশন কমিশন করেছে? ইলেকশন কমিশন 25 লক্ষ টাকা জানে যে একটা নির্বাচনী ব্যয় একজন এমপি ক্যান্ডিডেটের 25 লক্ষ টাকা। আমি নির্বাচন কমিশনারকে বলেছি যে স্যার আপনার 25 লক্ষ টাকা নির্বাচনী ব্যয়, আপনি এটা কিভাবে নিশ্চিত করেন? বলে যে কেউ যদি অভিযোগ দেয় এটা সেটা। আমি অভিযোগ কেন দেবে? একটা পাবলিক অভিযোগ দিলে তো ওরা তো গুম করে ফেলবে। আপনার তো তদন্তকারী সংস্থা আছে, আপনি নির্বাচনের আগে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি মনিটরিং করেন। একটা নির্বাচনের ক্যান্ডিডেটকে যদি দেখেন 25 লক্ষ টাকা খরচ করছে, তাকে ওয়ার্নিং দেন, ইফ নিড বি তার প্রার্থিতা বাতিল করে দেন, যে দলেরই হোক। তাহলে ব্ল্যাক মানিটা টাকা ইলেকশনের ভিতরে ঢুকবে না। ব্ল্যাক মানি যদি না ঢোকে, নির্বাচনে একটা যোগ্য ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে। হয়তো তার অত টাকা নেই, কিন্তু যে লোকটা বিশাল স্যুট কোট বড় একটা জিপ গাড়ি নিয়ে ঘুরে বস্তির ভিতরে সালার বস্তায় করে ব্ল্যাক মানি পাঠায়, জানেন ইলেকশনের আগে ব্ল্যাক মানি ডিস্ট্রিবিউট করে সবার মধ্যে, পরের দিন যাতে তারা ভোট দেয়। ভেরি ভেরি শকিং। তো এটা দেখবে কে? নির্বাচন কমিশন দেখবে। দেখে? কোনোদিন দেখে না। আপনার আরেকটা জিনিস বলি, কোন কোন একটা সভ্য দেশে কোন ধরনের কি বলে এটাকে আপনার এনবিআর আছে, দুদক আছে। আপনি বাংলাদেশে কোনোদিন শুনেছেন যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে তারা কোনো দুর্নীতি করে? কোনো যদি অভিযোগ আসে, বলে কি আমাদের কাছে অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখব। ওনারা খতিয়ে দেখবেন, অভিযোগ আসলে গুরুত্বের সাথে দেখবেন। আরে কি গুরুত্বের সাথে দেখবে? তোমাদের তদন্তকারী সংস্থা আছে, ইউ ডু দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ক্যাচ পিপল। এখন চুরি করে নিয়ে চলে যায়, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কিন্তু হাজার হাজার গল্প বের হয়, মামলা হয়, বিদেশে চিঠি দেয়। এর লাভ কি? টাকা তো অলরেডি লুট হয়ে গেছে, দেশের টাকা। বুঝছেন না কথা? তো আমি যেটা বলতে চাচ্ছি যে পলিটিক্স এর এই যে পাওয়ার পলিটিক্সটা বলে আপনি এই কথাটা বলছেন, পাওয়ার পলিটিক্স করা আমার দরকারটা কি? মানে পাওয়ার পলিটিক্স করলে আমি ক্ষমতায় যাব এবং আমি বিশাল টাকা সম্পদের মালিক হব, এই না যে আমার আদর্শিক জিনিসগুলো আমি দেশে ইমপ্লিমেন্ট করব। বাট আমার দল, আমি বলছি, আমরা যদি কোনোদিন কেউ ক্ষমতায় আমাদেরকে পাঠায়, আমরা আমাদের আদর্শিক জায়গাগুলো হাত দেব, আমরা লিডারশিপের জায়গায় হাত দেবো, ম্যানেজমেন্টের জায়গায় হাত দেবো, এন্ড উইথ দ্য পপুলার সাপোর্ট। মাসেল দিয়ে না, শক্তি দিয়ে না, ক্ষমতা দিয়ে না। আমি জানি না সেদিন বাংলাদেশে আসবে কিনা কোনোদিন। আপনি যে কথাটা বললেন সেটা হলো সমাজসেবা। তো বাংলাদেশে তো সমাজসেবা করার জন্য অনেক মানুষ আছে, এবং যারা এখন আমাদের উপদেষ্টা পরিষদে আছে তারা সবাই সমাজসেবক। সবারই একটা করে এনজিও আছে। এনজিও মানে তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং তারা সমাজের উপকার করেই থাকেন, কিন্তু তারা কখনো পলিটিক্সে আসেন না। তো আপনারা পলিটিক্স করতে আসছেন এখানে সমাজসেবা নিয়ে। আপনাদের কথাগুলো সুন্দর, যেমন মোল্লা যখন ওয়াজ করে তখন কিন্তু একটাও মিথ্যে কথা বলে না, কিন্তু কার্যত সে নিজে কি করছে সেটা কিন্তু সে দেখে না। আমাদের পলিটিশিয়ানরা যখন মঞ্চে কথা বলে তখন কিন্তু একটাও মানে এমন কথা বলে না যে যেটা সে করবে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তার নমুনা আমরা দেখতে পাই না। তাহলে এই জিনিসটা যে চেঞ্জ আপনি করবেন, তো আপনি যে সমাজ সেবার দায়িত্ব নিয়ে বসেছেন, তাহলে তো আপনাকে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে। কারণ এই দেশের মানুষ তো, আমরা তো আসলে আজকে খেলে গতকালকে না খেয়েছিলাম, আজকে খেয়েছি, গতকালকের কথা আমরা ভুলে গিয়েছি। তো আমরা তো সেই জাত।
তা আমাদের এই জিনিসটা থেকে উত্তরণের জন্য যে সময়ের প্রয়োজন, তাহলে তো আমাদের মানে অনেক অনেক বছর অপেক্ষা করতে হবে। না 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 না, আই ডোন্ট থিঙ্ক সো বিকজ আপনার আমি একটা কথা বলি, আমি 97-এ মালয়েশিয়া গেছিলাম সরকারি ট্রেনিং। ওখানে আমি দেখেছি বাংলাদেশের লেবাররা কিভাবে ঘুরে বেড়ায়। ওরা আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, স্যার আমার সাথে যেতে হবে ফ্যাক্টরিতে। কেন? মালিককে দেখাবো যে বাংলাদেশ থেকে এইরকম বিদেশ সরকারি ভিসায় লোক আসে, খালি লেবারই আসে না। অ্যান্ড আই ওয়েন্ট, আমি ট্যাক্সি নিয়ে গিয়েছি এবং আই মেট উইথ দ্য মালিক এবং কথা বলেছি তার সাথে। হি বিকাম সো হ্যাপি। উনি বলেছে, দেখেন আপনার বাংলাদেশের লোকজন ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি হার্ড ওয়ার্কিং। আমার 3টা মালে না কাজ করে, একজন বাঙালি তাই কাজ করে। একবার দেখাই দিলে আহ, সে কাজ করতে পারে। কোনো শিক্ষা নাই, স্কিল বেসড না, কিন্তু স্কিল আহরণ করতে তার সময় লাগে না। 97-এর এই কথা আমি স্টিল আই ক্যারি ইন মাই হেড। আমি বলি আমাদের বাংলাদেশের মানুষ ইন জেনারেল অনেক ভালো, অনেক বিচক্ষণ, অনেক পজিটিভ মাইন্ডেড। তারা যদি একটু সুযোগ পায়, এই বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে কলার ছোলা চকলেটের ছোলা রাস্তায় ফেলে না, ডাস্টবিনে ফেলে, বিকজ দে ওয়ান্ট এনভায়রনমেন্ট। অ্যান্ড আই এম সরি টু সে, আমরা পলিটিশিয়ানরা বা যারাই বলি দায়িত্বে আছি, আমরা ওই এনভায়রনমেন্টটা দিতে ব্যর্থ। বিকজ ওই এনভায়রনমেন্ট দিলে মানুষ তো তখন ইউনো তারাও গাড়ি চালাবে, আমিও গাড়ি। কে যেন বলছিল না যে ওরা কেন গাড়ি চালাবে, গাড়ি তো আমরা চালাবো। সো ইটস লাইক দ্যাট, বুঝছেন না, না? বাংলাদেশের মানুষ আমাদের দেশে তো ধরেন পলিটিশিয়ান হোক বা না হোক, কেউ যদি একটা দলও করে, তারও একটা গাড়ি থাকতে হয়। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করে দিই একজন পলিটিশিয়ানকে যে এই যে আপনি গাড়িটা চালান, এটা কি পলিটিক্স করে চালান, না আপনার আলাদা কোনো বিজনেস আছে যে সেখানকার টাকা দিয়ে আপনি গাড়ি চালান? এই সদুত্তর আমি খুব কমই পেয়েছি, সবারই নাকি আলাদা বিজনেস আছে। তো এখন আমি তো জানি যে আমাদের দেশের পলিটিক্সটা হলো বিজনেস, এবং আফটার 5 আগস্ট আমাদের ছাত্ররা তো সেটা আমাদের কারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। শোনেন, আমাদের এখানে আমার নিজেরই 3টা গাড়ি আছে। এটা রাজনীতি তো কেবল শুরু করছি, ঠিক আছে না? হয়তো এগুলো বেচতে হবে রাজনীতি করতে করতে, কারণ কিছু লোক আছে রাজনীতিতে খরচ করে আর কিছু লোক আছে আহরণ করে, বুঝছেন না? তো এখন আহ জানি না, একটা ভালো জিনিসকে বুঝাইতেও মানুষকে সময় লাগে, মানুষ বুঝতে সময় লাগবে। ইউ আর রাইট, আপনি যেটা বলেছেন। তারপরেও আমি পজিটিভ, মানুষ পর্যন্ত যেতে পারলে, মানুষ এখন বিরক্ত রাজনীতি নিয়ে এবং খারাপ জিনিস দেখতে দেখতে। ও তাদেরকে যদি ভালো জিনিসটা দেখানো যায়, অবভিয়াসলি দে উইল টেক ইট, আই বিলিভ সো। বাট আমাদেরকে সেই পর্যন্ত যেতে হবে। মানুষ, এই যে আপনার মাধ্যমে হয়তো আমি 10 জনের কাছে লিস্ট করতে পারবো, এইভাবেই ট্রাই করছি। নাম্বার 2 হলো, রাজনীতি হলো ব্যবসা, এবং রাজনীতি করলে মানুষ বড়লোক হওয়া যায়। এই সিক মেন্টালিটি আমাদেরকে ভেঙে দিতে হবে। আমি কথা বলবো, এই কথাটা যখন 10 জন বলবে তখন ভয়েসটা অনেক স্ট্রং হবে। সো আমার কাজই এইটা, যে আমি যাতে 10টা মানুষকে শিক্ষিত করতে পারি টু টক লাইক দ্যাট, 10 জন পলিটিশিয়ানের ভিতরে যাতে নাড়া দেওয়াইতে পারি, যাতে সো উই নিড টু বিহেভ ডিফারেন্ট। হ্যাঁ, এইটা একটা অ্যাওয়ারনেস কাজ করি না। আর একটা যেটা বলেছিলেন আপনি যে এনজিও করা, লোক মানব সেবা করলে তো আমি করতেই পারি। আই এম রিটায়ার্ড গাই, আই হ্যাভ বিজনেস, আমি মানব সেবা করলাম। বাট মানব সেবা, দেশ সেবা, দুইটার ভিতরে পার্থক্য আছে। আমি দেশ সেবা করতে চাই এবং কিছু কিছু সিস্টেমকে আমি আমার নোটে আছে যেগুলো আমি ঠিক করতে চাই। দ্যাট ইজ দ্য রিজন। ওইটার জন্য রাজনীতি না করলে আপনার ওই প্লেসে যেতে পারবেন না, ওইসব জায়গায় হাতও দিতে পারবেন না। সো দেয়ার বাই পলিটিক্স ইজ নিডেড। না, আমাদের দেশের মানুষ তো পলিটিক্যালি খুব সচেতন, এটা আপনি বিশ্বাস করবেন, আমার সাথে এগ্রি করবেন নিশ্চয়ই। কারণ আপনি যদি ইয়েস, চায়ের দোকানে বসেন, কিংবা আপনি একটা রিক্সাওয়ালার সাথে রিক্সা বসে গল্প করেন, দেখবেন যে সে খুব কনসাস অ্যাবাউট আওয়ার পলিটিক্স। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা আমাদেরকে কি দিয়েছে? আপনি তো পলিটিশিয়ানদেরকে আমরা চোর বলি, যাই বলি, পলিটিশিয়ানরা চুরি করেছে, অনেক কিছু করেছে, ঠিক আছে, তো আমাদের ব্যবসায়ীরা কেন চোর? ব্যবসায়ী, ব্যবসায়ী ব্যবসা করবে। আপনার ইরাক ইরান যখন যুদ্ধ হয়েছে তখনও তো ইরাক ইরানের যুদ্ধের মাঠে ব্যবসায়ীরা ব্যবসা করছে, বুঝছেন না? আই নিউ সামওয়ান ফ্রম জার্মানি, জিটিজেড একটা কোম্পানি আছে জার্মানি।
হ্যাঁ, হি ইউজ টু বি উইথ মি ইন ইউনাইটেড নেশনস। সে বলতো যে ওই ইরান ইরাকের মাঠে ইরাককেও তারা দিত, ওই যে বড় বড় লরি দিত আর তেল নিত। ইরানরেও লরি দিত, তেল নিত, বলতো যে আমরা দুই দিকেই ট্রাক বেচতাম, তেল নিয়ে নিতাম। সো দ্যাট ওয়াজ দ্য বিজনেস ওভার দেয়ার। সো ব্যবসায়ীরা আসলে ব্যবসা করবে, ব্যবসায়ীদের দোষ দিয়ে কোনো লাভ নাই। ওই আমাদেরকে মানে পলিটিক্সটাকে সুস্থভাবে চর্চা করতে করতেই একটা সঠিক জায়গায় নিয়ে হচ্ছে বাড়ি হলো ধরেন আমাদের যে ফরেন যোদ্ধারা, তারা যে পরিমাণে টাকা রেমিটেন্স পাঠিয়েছে, তারা এর আগের গভর্নমেন্টের সাথে কিন্তু তারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু রেমিটেন্স পাঠায়নি। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছে, যার জন্য আমাদের টাকার জায়গাটা একটা স্টেবল হয়েছে। কিন্তু ডলারের ঘাটতি যেটা, সেটা তো আমাদের এখনো কমেনি, সেটা তো আমরা কমাতে পারিনি। না, সেটা কমে নাই, ব্যাংকগুলো স্টেবল হয়েছে পলিসির কারণে। আর রেমিটেন্স যোদ্ধারাও কিন্তু ফেস ভ্যালুর কারণেই পাঠিয়েছে। আমাকে দেখে তো আর পাঠায় নেই, ডক্টর ইউনূসকে দেখেই পাঠিয়েছেন। হ্যাঁ, আর ব্যাংকের সিস্টেম ম্যানেজমেন্টটা ঠিক করেছেন, এটাও ঠিক আছে। আর যেটা এফডিআই, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু কম থাকবে, এটি স্বাভাবিক। কারণ একটা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে, হ্যাঁ, গভর্নমেন্ট যদি স্টেবল না হয়, তাহলে কিন্তু এটা অর্থনীতির জন্য সাংঘর্ষিক হয়। মানে ইনভেস্টমেন্ট অর্থনীতির, ফরেন ইনভেস্টর হ্যাঁ হয় না, এটা আমরা বিশ্বাস হ্যাঁ করি। হ্যাঁ, কিন্তু এটা লোকাল ইনভেস্ট, সাংঘর্ষিক। কিন্তু লোকাল ইনভেস্ট কমে গেল কেন? লোকাল ইনভেস্ট, আমি জানি না ভাই। গত 16 বছরে এই যে যতগুলা হয়েছে, ওই যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, যতগুলা গার্মেন্টস, করোনা, হ্যাঁ, সব মিলে আমি জানি না কে কত বড় লোক। আমি কিন্তু ভাই আমার জমানো টাকা ভেঙেও খেয়েছি। হ্যাঁ, প্রতি মাসে ইনকামে চলা যেত না। আমি মনে করি বাংলাদেশের মোর দ্যান 50% বা 80% মানুষের এই একই অবস্থা। ক্রয় ক্ষমতা তো 10%, 20% মানুষের কাছে। তারা তো টাকাটা ফ্রোজেন করে ফেলছে, আর না হয় টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। আপনি অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, ওয়ান্স দ্য মানি, টাকা যখন ব্যবসায়ীর হাতে থাকে তখন টাকাটা রোল হয়। টাকাটা যখন রাজনীতিবিদের হাতে এবং আমলার হাতে যায়, ওই টাকাটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, জমাবদ্ধ জলের মতো, ওইটা মার্কেটে রোল হয় না। দ্যাটস ভেরি ব্যাড ফর পলিটিক্স। গত 16 বছর এক্স্যাক্টলি তাই হয়েছে। তো শেষ সময়ে, মানে আমাদের সময় প্রায় শেষ, শেষ মুহূর্তে আপনার কাছে আমার জিজ্ঞাস্য, ইলেকশন হবে? কোশ্চেন কি শেষ? বললাম যে ইলেকশন কি হবে, আপনার, আপনি কি ধারণা করেন? ওকে, এখন পর্যন্ত মার্কেটে যেহেতু সরকারিভাবে ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে, তো আমি একজন সচেতন নাগরিক হিসেবে আই ওয়ান্ট টু ট্রাস্ট গভর্নমেন্ট, এবং 16 ফেব্রুয়ারিতে, নেক্সট 26 ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সেটাই আমি আশা করছি এখন পর্যন্ত। কিন্তু আপনি যেহেতু একটা প্রশ্ন করেছেন, মানে আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি অতটা উত্তেজিত হচ্ছি না যে ইলেকশনটা এখনই হয়ে যাবে। মনে হচ্ছে যে আরেকটু পরে হইলে বোধহয় ভালো হইতো, এটা মনে হয়। কারণ দেখা যাচ্ছে যে আহ, মানে খেলোয়াড় কারা, মানে কম্পিটিশনের জায়গায় কারা, এই কম্পিটিশনের জায়গায় যদি কেউ না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, একটা কম্পিটিশনের জায়গায় তো থাকতে হবে মানুষকে। তো এইটা একটা পয়েন্ট আছে। তারপরে আমি আপনাকে প্রথমেই বলেছি, বিচার 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 কিন্তু আসলে খুবই জরুরি। কারণ আমি মনে করি যে এই বিচার বাংলাদেশে আর হবে না। কারণ বাংলাদেশের বিচারহীনতা হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আর আহ, কার বিচার হবে আস্থা রাখা খুব মুশকিল। কিন্তু বিচার হবে, বিচার হওয়া উচিত। বিচার হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। ইলেকশন হবে কি হবে না আমি জানি না, বাট বিচার হবে। না, মানে ইলেকশন হয়ে গেলে তো আর তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট থাকছে না, না, তারা না বিচার থাকলেও, কেমনে করবে? না না, বিচার তো সরকার করবেই। সব, এই বিচার কখনো মাফ হবে না, এটা কড়া বিচার হবে, সেটা নিয়ে আমাদের কোনো বিচারের ব্যাপারে নো ডাউট। বাট এই গভর্নমেন্ট যেটা পারতো সেটা হলো ধরেন আরো 10টা ট্রাইব্যুনাল করে বিচার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করতে পারতো, সেটা সরকার করেনি। হ্যাঁ, ত্বরান্বিত করে যদি বিচারটা করতে পারে, বিচারটা আমার কাছে জাস্টিস ইজ ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট এটা ফ্যাক্টর মনে হয় গভর্নমেন্ট একটা করেনি। দেশের আপনি জন্য। সরকারকে লেখেন যে আপনারা কেন 10টা ট্রাইব্যুনাল করে এটাকে তাড়াতাড়ি করছেন না। হ্যাঁ, তবে বিচার হ্যাঁ, বিচার
তবে আনিস সাহেব, আপনাকে আমি একটা কথা বলছি, সেটা হলো অক্টোবরের মধ্যে এই যে বর্তমান যে ট্রাইব্যুনালটা চলছে, তারা অক্টোবরের মধ্যে আপনার ইয়ে শেষ করবে, এই যে কি বলে সাক্ষী শেষ করবে, একটা রেজাল্ট আপনি ডিসেম্বরের মধ্যে পাবেন। আশা করি তাই হোক। মানে আসলে কি বিচারটা শেষ করে মার্কেটটা একটু স্টেবল থাকুক, হ্যাঁ, জনগণের মধ্যে নির্বাচনের একটা আমেজ তৈরি হোক। নির্বাচন তো হতেই হবে, গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া তো আসলে কোনো গতি নাই। না, হ্যাঁ, ভোট হবে। আমরা তো গত 16 বছর 17 বছর এই নির্বাচন নির্বাচন করেই তো চিল্লালাম। হ্যাঁ, নির্বাচন তো হয়নি, নির্বাচন হয়নি। এবার যদি ইলেকশন হয় ফেব্রুয়ারিতে, আপনারা কি যদি নিবন্ধন না পান, তাহলে কি কারোর সাথে আপনারা কোয়ালিশনে যাবেন? আমরা আসলে নির্বাচনমুখী থাকতে চাই এখন। মানে আমি জানি না, আমরা এটা নিয়ে একদম এখন পর্যন্ত চিন্তা করিনি। আমরা খুবই আশাবাদী যে আমরা নিবন্ধন পাবো, বিকজ আমরা তো একটা প্রিপারেশন নিজেরা করেছি, তো আমরা তো বুঝি যে হয়তো পেতে পারি, কারণ সব শর্ত পূরণ করেছি। তো নির্বাচনে নিবন্ধনটা পেলে নিজেদের দল নিয়ে একটা নির্বাচনে যাব, সব 10টা ক্যান্ডিডেট থাকুক, 20টা ক্যান্ডিডেট থাকুক, এর পিছনেই ঘুরলাম, চেষ্টা করলাম। এবং মানুষকে আমাদের আমাদের কিন্তু অনেক অনেক মেসেজ আছে মানুষকে দেওয়ার জন্য। আমরা আসলে ওই যে বললাম না, অন্যকে ক্রিটিসাইজ কি করবো, নিজের কথা বলেই শেষ করতে পারি না। তো আমরা নিজেদের কথাগুলো মানুষকে বলা শুরু করি, বলতে থাকি। এর মধ্যে যা রেজাল্ট আসে সেটাই ভালো, আলহামদুলিল্লাহ। আর ডেফিনেটলি মানে দেশের স্বার্থ হানিকর বা দেশের আহ, সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ এরকম কোনো কারোর সাথে ভাই আমাদের সত্যিকার অর্থে মিলবে না, জোটও হবে না, তাতে ক্ষমতায় যাই আর না যাই। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার দলের জন্য। নিশ্চয়ই আরেকদিন কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ভেরি নাইস টকিং টু ইউ ব্রাদার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দর্শক যারা শুনবেন, তাদের প্রতি অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আসলে মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই, দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, স্বাগত। সুপ্রিয় দর্শক, দৈনিক আর নিউজের থার্ড এর এই ছিল আজকের আয়োজন। নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। কাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন।